বন্ধুরা, পরিবর্তনের বাংলাতে আজকে বেশ কিছু ইন্টারেস্টিং খবর আপনাদের সাথে শেয়ার করব। তার মধ্যে প্রথমেই যেটা নিয়ে আমি শেয়ার করব যে আমরা এর আগে যখন দেখতাম জেলাতে যখন আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যখন কোনো প্রশাসনিক মিটিং করতেন, সেই মিটিংয়ের যে আয়োজন, এক একটা মিটিং আয়োজন করতে 2 থেকে 4 কোটি টাকা খরচ করা হতো। কিন্তু রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী তিনিও কিন্তু ইতিমধ্যে একটা বর্ধমানে গিয়ে প্রশাসনিক মিটিং করে এসছেন এবং সেই মিটিংটা করার পর তিনি কিন্তু সাংবাদিক বন্ধুদের এই যে আগের যে সরকার ছিল সেই সরকারের একটা প্রশাসনিক মিটিং করতে গিয়ে যে আয়োজন, যে ব্যবস্থা, যে অর্থ বিনিষ্ট করা হতো অপ্রয়োজনীয়, তার বিরুদ্ধে কিন্তু তিনি ছিলেন এবং তার প্রশাসনিক মিটিং করার পর তিনি কি বক্তব্য রেখেছেন সেটা আপনাদেরকে শোনাবো। সেটা আপনারা মন দিয়ে শুনুন, তাহলে কিন্তু বুঝতে পারবেন আমাদের বর্তমান যে মুখ্যমন্ত্রী রয়েছেন তিনি কিন্তু এই রাজ্যটাকে আরও সামনের দিকে নিয়ে যাবেন এবং অ্যাডমিনিস্ট্রেটিভ প্রশাসনিকভাবে যেভাবে অর্থ নষ্ট হতো আগের রাজ্য সরকারে আমরা দেখেছি বিভিন্ন ক্ষেত্রে, সেটাকে কিন্তু তিনি একটা কোথাও লাগাম টানতে চাইছেন। সেটা বলবো অবশ্যই একটা ভালো খবর, একটা সদর্থক ভূমিকা আমি বলবো বর্তমান আমাদের মুখ্যমন্ত্রীর। আপনারাও অবশ্য শুনুন, তাহলে বুঝতে পারবেন যে আমাদের মুখ্যমন্ত্রী কতটা মানে অ্যাডভান্স চিন্তাভাবনা করছে এই রাজ্যকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এবং আজকে আমরা এখানে এই জোনে মোট 57টা সিট রয়েছে। 50 জন বিজেপির এমএলএ, 50 জনই এসছেন, ইনক্লুডিং মাই মিনিস্টার্স কলিগ। 7 জন টিএমসির এমএলএকে আমরা ডেকেছিলাম। কালকে মুরারইর এমএলএ আমাকে মেসেজ করেছিল যে আমি আসবো, সম্ভবত আসেনি না, ঠিক আছে। তা আগে 5 বছর মমতা ব্যানার্জি আমাদের ডাকতেন না, বর্তমান বিজেপির মুখ্যমন্ত্রী ওনাদের ডেকেছেন। আগে বিজেপির এমপিদের ফোন ধরতো না বিডিওরা, ডিএম তো দূরের কথা, দিশার মিটিং হতো না। আমাদের 2 এমপিকে আমরা মঞ্চে বসিয়েছি, তাদেরকেও যুক্ত করেছি। যেখানে যেখানে বিজেপির এমপি আছে তাকেও যুক্ত করতে হবে। তারা দিল্লি থেকে টাকা নিয়ে আসবে, এনএইচ এর স্কিম, রেলের স্কিম সব ওরা দায়িত্ব নিয়ে আসবে। ডবল ইঞ্জিনের সুফল আমরা মানুষকে পৌঁছে দিতে চাই। পরিশেষে দুর্গাপুরে শিল্পাঞ্চলের বিষয়ে আমাদের 2-3 মাস আপনারা দিন। এখানে লক্ষণ ঘোড়াই, চন্দ্রশেখর ব্যানার্জি, আমাদের পার্থ ঘোষ, বিজন মুখার্জি, অগ্নিমিত্রা পাল, কৃষ্ণেন্দু মুখার্জি, ডক্টর অজয় পোদ্দার, জিতেন তেওয়ারি, আমাদের সবাই বলেছেন যে একদম আসানসোল, চিত্তরঞ্জন, অন্ডাল থেকে দুর্গাপুর পর্যন্ত এটাকে প্রায় খরা করে দিয়েছে। সেল, অন্যান্য যা অর্গানাইজেশন আছে, সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট, আমরা একসঙ্গে মিলে এখানে কিভাবে শিল্পে জোয়ার আনতে পারি, বিকল্প কর্মসংস্থানের সুযোগ দিতে পারি, এটাও আছে। কিন্তু আমরা ওই হাততালি কুড়ানোর জন্য ওই দেউচা পাচামির মতো ফ্রড কথাবার্তা বলি না, বলবো না। আমরা সিদ্ধান্ত নিয়েছি কথা কম কাজ বেশি, যা বলবো ভেবে বলবো, আর যেটা বলবো সেটা করে দেখাবো। আর লাস্ট আপনাদের বললাম, আজকে মুখ্যমন্ত্রী এসেছিলেন, 5 জন মন্ত্রী এসেছিলেন, চিফ সেক্রেটারি, ডিজিপি এসেছিলেন। রাস্তা বন্ধ হয়েছে? এর আগে সরকারের এই ধরনের প্রশাসনিক সভায় 2 থেকে 4 কোটি টাকা খরচ হতো। আজকে আমাদের ন্যূনতম যেটুকু না করলে নয়, সবাই দুপুরের পরে যোগদান করলেন, সন্ধ্যার সময় বেরিয়ে বাড়ি চলে গেলেন। আমরা প্রশাসনিক খরচ কমানোর উদ্দেশ্য নিয়েই অপ্রয়োজনীয়। বিগত দিনের সরকারের সময় 3 দিন ধরে সব শুট বুক থাকতো। 40 জন আইএস, 50 জন আইপিএস, 7,000 পুলিশ এবং কয়েক কোটি টাকা জলে ফেলা হতো। আজকে এগুলো আশা করি দেখতে পাননি, ভবিষ্যতেও আমরা সুযোগ দেব না এসব দেখার। এটা প্রো পিপল গভর্নমেন্ট,
ডবল ইঞ্জিন গভর্নমেন্ট, এই গভর্নমেন্ট মানুষ যা চায় তাই করবে। আপনার সরকার আপনার পাশে, আপনারা এই সুযোগ পরিষেবা আপনারা পাবেন, এটাই ছিল আমাদের মূল বিষয়। পরবর্তী যে খবরটা আপনাদের কাছে আনবো সেটা কিন্তু হচ্ছে টলিউডের সবচেয়ে বড় গিরগিটি কিন্তু এই মুহূর্তে হচ্ছে পরমব্রত চট্টোপাধ্যায়। তাকে নিয়ে অলরেডি সোশ্যাল মিডিয়াতে কিন্তু বিভিন্ন ব্যঙ্গ বিদ্রুপ চলছে। কেন চলছে? তিনি কিন্তু 2021 সালে ইলেকশনের পর যখন রেজাল্ট আউট হয় তারপরে কিন্তু একটা সোশ্যাল মিডিয়াতে তিনি একটা মেসেজ পোস্ট করেছিলেন যে আজকের দিনটাকে একটা রগনারী দিবস হিসাবে পালন করা যায়, মানুষকে এখানে রগড়ানো উচিত। তো তার এই পোস্টের পরেও কিন্তু আমরা দেখেছি অনেক পোস্টপোল ভায়োলেন্স কিন্তু পশ্চিমবঙ্গে হয়েছে এবং তার সেই পোস্টের নিচে তার একদা সঙ্গিনী যিনি ছিলেন স্বস্তিকা মুখার্জি, তিনিও কিন্তু হোক হোক বলে সেই পোস্টকে সমর্থন করেছিলেন। ইতিমধ্যে এই পোস্ট নিয়ে কিন্তু এফআইআর দায়ের হয়েছে। আর তার মধ্যেও যেটা চাঞ্চল্যকর আমরা যেটা দেখতাম, এই পরমব্রত চট্টোপাধ্যায় একটা ইন্টারভিউতে গৌতম ভট্টাচার্যকে কিন্তু এই আমাদের বর্তমান বিজেপির বিধায়ক রুদ্রনীল, এই রুদ্রনীলের এগেনস্টে কিন্তু একটা নেগেটিভ বাজে মন্তব্য করেছিলেন রুদ্রনীলকে নিয়ে। আজকে রুদ্রনীল জিতেছে। টলিউড নিয়ে তিনি যখন বিভিন্ন সমস্যাগুলো সমাধান করতে চাইছেন এবং সেখানে যখন সেই মিটিংয়ে তিনি কিন্তু পরমব্রত চট্টোপাধ্যায়কেও এনেছেন এবং পরমব্রত চট্টোপাধ্যায় যখন সেখানে মতামত রাখছে, তার যে পাল্টি খাওয়ার মানে নমুনা, সেটা দেখে কিন্তু অনেকেই অবাক এবং তিনি তার সদ্যজাত সন্তান, সেই সন্তানকে ইউজ করছে। কেন তিনি সেই সময় বাধ্য নাকি হয়েছিলেন এই ধরনের মন্তব্য করতে, এবং এখন কিন্তু তিনি বিজেপির দিকে ঢুকছেন। সুতরাং যেটা বলবো, এই যে গিরগিটিগুলো রয়েছে, এই গিরগিটিগুলো থেকে বিজেপির নেতা নেত্রীদের কিন্তু সাবধান থাকতে হবে। এরা কিন্তু একজন যদি বিজেপিতে আসে তাহলে পরপর আরও সবাই কিন্তু বিজেপিতে আসতে শুরু করবে এবং বিজেপির যে চিন্তাধারা ভাবনা সেটাকে কিন্তু আগামী দিনে আবার কুলসিত করবে। আপনারাও আরও একবার ভিডিওটি শুনুন, যেখানে কিন্তু বুঝতে পারবেন এই পরমব্রত চট্টোপাধ্যায় রুদ্রনীলকে নিয়ে কি বলেছিলেন এবং আজকে ইলেকশনের পরে তিনি কিভাবে পাল্টি খাচ্ছেন, যেখানে কিন্তু একটা গিরগিটিও লজ্জা পাবে। ও বলছে কোনো কাজই পায় না বিজেপি বলে এবং মুখ খোলে বলে, এবং ওকে প্রায় বাড়ি বিক্রি করে দিতে হবে এরকম একটা অবস্থা। তুমি কি জানো? দেখো, রুদ্রনীলের ব্যাপারটা আলাদা, গৌতম দা, কারণ অনেক ঘাটের জল খাবো, অনেক দিক থেকে সুবিধা, সব দিক থেকে করতে গেলে মুশকিল হয় জিনিসটা। হ্যাঁ, তো করতাম ডিওয়াইএফআই, হয়ে গেলাম তৃণমূল কংগ্রেস, তখন তাদের সঙ্গে ওঠা বসা, সেই সূত্রে পদ পাওয়া, হ্যাঁ, লালবাতি হওয়া, সেখানে আবার কোনো ঘটনা, সেটা কি ঘটনা আমি জানতে চাই না, সেখান থেকে আবার হয়ে যাওয়া বিজেপি। এত কিছু করলে না, মানে একটা আমি ওই প্রসঙ্গে যাব না। ভেরি অনেস্টলি আমি রুদ্রনীলের সঙ্গে নিজের তুলনাটায় ঢুকতে চাই না, কারণ ইটস আ কোয়েশ্চন অফ ক্রেডিবিলিটি। আমার মনে হয় না আমি রুদ্রনীলের সঙ্গে একসঙ্গে ক্রেডিবিলিটি ওয়াইজ উচ্চারিত হতে চাই না। কথা বলছি সেটা প্রাথমিকভাবে আমার ধারণা যে আমি রুদ্র আর আমি 25 বছরের বন্ধু। রুদ্র আর আমার মধ্যে এই 25 বছরের বন্ধুত্বের মধ্যে যত না বেশি বন্ধুত্ব হয়েছে তার থেকে বেশি মতপার্থক্য হয়েছে। সেই মতপার্থক্য কখনো আভ্যন্তরীণ নিজেদের মধ্যে হয়েছে, কখনো রাজনৈতিকও হয়েছে, কিন্তু আমরা এই বন্ধুত্বটার মধ্যে কখনো রাজনীতিটাকে আসতে দিইনি। আসছে ভাইপো অভিষেক ব্যানার্জির একটা খবর। ইতিমধ্যে হাইকোর্টে তিনি কিছুটা স্বস্তি পেলেও হয়তো হাইকোর্ট এই মুহূর্তে যেটা অর্ডার দিয়েছে যে 30শে জুন অবধি তার এগেনস্টে পুলিশ কোনো মারাত্মক কিছু পদক্ষেপ নিতে পারবে না, তাকে অ্যারেস্ট করতে পারবে না, কিন্তু তাকে কিন্তু বেজ্জতি করেছে কলকাতা হাইকোর্ট। সেখানে কিন্তু কলকাতা হাইকোর্ট মেনশন করেছেন একজন সর্বভারতীয় নেতা হওয়া সত্ত্বেও তিনি ইলেকশনের আগে ফলতায় গিয়ে যেভাবে বক্তব্য রেখেছেন তাতে যদি ইলেকশনের ফল উল্টো হতো তাতে কিন্তু তার প্রভাব আমাদের সমাজে পড়তো, অনেক খুন খাবারই হতো এবং সেটা কিন্তু আদালত খুব ভালোভাবে নিচ্ছে না। এবং অভিষেক ব্যানার্জির যে উকিল তারা কিন্তু চেয়েছিল যে ভাইপো যাতে
থানায় হাজিরা দিতে না হয়, যাতে ভার্চুয়াল মাধ্যমে তিনি পুলিশের যদি কোনো ইন্টারোগেশন থাকে সেটা যাতে অ্যাটেন্ড করতে পারে। আদালত কিন্তু সেটাকে গ্রাহ্য করেনি। আদালত কিন্তু বলেছে না, যদি পুলিশের কোনো প্রয়োজন হয় সেই ক্ষেত্রে কিন্তু অভিষেক ব্যানার্জিকে থানায় গিয়ে পুলিশের সম্মুখীন হতে হবে, তদন্তে সহযোগিতা করতে হবে এবং কোর্টের অনুমতি ছাড়া তিনি কিন্তু দেশের বাইরে যেতে পারবে না। আস্তে আস্তে কিন্তু অভিষেক ব্যানার্জির দিন খুব কঠিন হতে যাচ্ছে। তবে সত্যি অভিষেক ব্যানার্জি যদি কোনোদিন জেলে যায় তাহলে বাংলাতে কিন্তু তার সেলিব্রেশন হবে, বাংলাতে কিন্তু দিওয়ালি হবে। কিন্তু তার কারণ তার অত্যাচার, তার এই গুন্ডা বাহিনী, তিনি যেভাবে এই পশ্চিম বাংলাকে শেষ করেছেন, যেভাবে তোলাবাজির ব্যবসা তিনি শুরু করেছিলেন পশ্চিমবঙ্গে একদম নিচে থেকে উপর অবধি, তাতে প্রত্যেকটা মানুষের জীবন কিন্তু দুর্বিষহ হয়ে উঠেছিল। এবং যেদিন অভিষেক ব্যানার্জি জেলে যাবে সেদিন কিন্তু এই বাংলায় অকাল দীপাবলি কিন্তু পালিত হবে।